আলহামদুলিল্লাহ ভালো ম্যাম, আপনি কেমন আছেন? কে বললা? আমি। ফাল্গুনি? তোমাদের ক্লাস তো শেষ আজকে। তোমাদের যেটা ইম্পর্টেন্ট কথা সেগুলো তো হয়ে গেছে, জাস্ট ক্লাসের যেটা তোমরা অলরেডি পড়াশোনা শুরু করছো, তাই তো? তোমাদের আহ, আজকের যে ক্লাসগুলো ক্লাস করবো আমরা, সেটা হবে ফাইনাল পরীক্ষার জন্য। আর মিড পরীক্ষার জন্য প্রথম 3 চ্যাপ্টার যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি। প্রথম চ্যাপ্টারটা ইন্ট্রোডাকশন স্টোরিজ ক্লাসিফিকেশন, দ্বিতীয়টা ছিল হচ্ছে মেজর ফ্যাক্টরস গুলো, ইন্টারাকশন, আর থার্ড ছিল তোমার মেরিন ইকোলজি। আজকে আমরা যেটা শেয়ার করব সেটা হচ্ছে তোমার 4 নাম্বার চ্যাপ্টার, মেরিন হ্যাবিটেট। মেরিন হ্যাবিটেট অলরেডি আমরা জানি যে মেরিন বলতে যেটা জানি সেটা হচ্ছে স্যালাইন ওয়াটার। স্যালাইন ওয়াটার অর্থাৎ ওয়াশেনে ওয়াশেন ওয়াশেন ওয়াটার যে এরিয়াতে তোমার পৌঁছায় যাবে, সেই এরিয়াটাই হচ্ছে তার হ্যাবিটেট হবে, তাই না? অর্থাৎ তোমার স্যালাইন ওয়াটার আমরা জানি যে হচ্ছে ফ্রেশ ওয়াটার কতটুকু আছে, কত পার্সেন্ট জানো কি? ম্যাম লেস দেন 0.5 কি পিপিটি। এটা? এটা তো পিপিটি। স্যালাইনের যে আমি বলছি যে ওয়াটার বল যে তোমার অশনের পরিমাণ কিরকম, ওয়াটারের পরিমাণ আর ল্যান্ডের পরিমাণ কিরকম। দেখো তোমার 70% অফ দ্য আর্থের আমরা জানি যে ওয়াটার, তার মধ্যে তোমার স্যালাইন ওয়াটার 96%। ঠিক আছে, স্যালাইন ওয়াটার বা সল্ট ওয়াটার, এই ওয়াটারের পরিমাণে 96% স্যালাইন ওয়াটার, অর্থাৎ যাদের যে অর্গানিজম গুলো অবস্থান করবে সেটাই তার হ্যাবিটেট, নাকি বলো? ওকে, আমরা জানি ম্যানগ্রোভ একটা আছে হ্যাবিটেটের ভিতর। হ্যাবিটেট অনেকগুলো আছে, তার মধ্যে বিভিন্ন ভাবে তাকে আহ
ম্যাম কথা শুনতে পাই না। এখন শুনতে পাচ্ছ? ওকে, তোমাদের ম্যানগ্রোভের থ্রেডস এর কথা যখন বলা হবে, অনেকে অনেক কিছু লিখো। এটা তোমরা শীটে যেগুলো বলা আছে এগুলো লিখবা। তোমরা হয়তো বা কিছু ডিফারেন্ট আইডিয়া দিতে পারো, কিন্তু কিছু স্টুডেন্ট আছে একদমই এই যেগুলো পড়ানো হয় তার ধারের কাছেই আসে না। সো থ্রেডস এই 4 নাম্বার চ্যাপ্টার থেকে তোমরা পড়াশোনা করবা। গ্রাসেস, আমরা জানি গ্রাসেস কি, গ্রাসেস কোন ধরনের থাকে, স্পেসিস আছে গ্রাসেস। এটা এখানেও তোমার যে থ্রেডস আছে থ্রেডস গুলো আমাদের জানতে হবে। সি গ্রাসেস এর যে মেরিন লাইফ, এটার ম্যাম বর্ণনা করা কথা আছে, বুঝতে তোমরা পারছি অলরেডি না, কথা কেটে কেটে আসতেছে। কথা শুনি নাই। জানো থ্রেডসটা পড়বা। ইন্টারটাইডাল জোন কি? হ্যাঁ, ইন্টারটাইডাল জোন, অনেকে এটার এরিয়াটা ওই যে এরিয়া ল্যান্ডের মেন, দ্য এরিয়া ওয়্যার ল্যান্ড। ম্যাম কথা শুনতে পাচ্ছি না আমরা। ম্যাম কথা শোনা যাচ্ছে না। ম্যাম কথা শুনতে পারি না। ম্যাম কথা শুনতে পাচ্ছি না।
ম্যাম আমরা কথা শুনতে পাচ্ছি না। শোনো, যেটা স্ক্রিনে আমরা দেখাচ্ছি কোরাল রিফ, তোমরা স্ক্রিনটা দেখো। কোরাল রিফের ফরমেশন কিভাবে হয় এক্স্যাক্টলি এইটাই তোমরা লিখবে। তোমরা অনেকভাবেই বর্ণনা করতে চাও, সেটা আসলে ঠিক না। তোমরা কোরাল রিফ কিভাবে তৈরি হয় এটাও একটা ইম্পর্টেন্ট। কোরাল রিফ কয় ধরনের আছে, কয় কি কিভাবে ক্লাসিফাই করা হয়েছে, কোরাল রিফটা তোমরা সুন্দরভাবে পড়বা। এটার ক্ষেত্রেও থ্রেডস আছে। তো 4 নাম্বার চ্যাপ্টার আমাদের অনেক হ্যাবিটেট দেখানো হয়েছে মেরিন। এই মেরিন হ্যাবিটেট গুলো কিভাবে ন্যাচারাল এবং হিউম্যানের দ্বারা ইফেক্ট, ব্যাড ইফেক্ট অর্থাৎ নেগেটিভ পয়েন্ট গুলো কি আছে সেগুলো তোমরা এখান থেকে পড়বা। তারপর আছে আমাদের 4 নাম্বার চ্যাপ্টার। 4 তো গেল, 5 নাম্বার। 5 নাম্বার চ্যাপ্টারে আছে কি, আছে সি বটম। সি বটমের ক্লাসিফিকেশন করবা। সি বটম আমরা তো দেখেছি যে অশেনের দুইটা হ্যাবিটেট, একটা হচ্ছে কি তোমার মেরিন হ্যাবিটেট আর একটা আছে ওপেন অশেন হ্যাবিটেট। ঠিক আছে, অশেন হ্যাবিট, ওপেন অশেন অথবা বটম, সি বটম। সি বটমটা তোমার দুই ধরনের হইতে পারে, একটা আছে কোস্টাল হ্যাবিটেট আর একটা আছে ওপেন অশেন, যেটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার ডিপ সি। ডিপ সি বা বটম, সি বটম। সি বটম তোমার কোন জায়গা থেকে, তোমার এজ অফ দা কন্টিনেন্টাল শেলফ, কন্টিনেন্টাল শেলফ থেকে শুরু করে ডিপ সি পর্যন্ত। ম্যাম স্লাইড দেখতে পাচ্ছি না। মেরিন হ্যাবিটেট স্লাইড তোমাদের কাছে নোট আছে, ওটা দেখো। সি বটম আমরা চ্যাপ্টার 5 দেখতেছি। ঠিক আছে, আমরা শেয়ার করার পরও যদি না দেখতে পাও, তোমরা হচ্ছে ক্লাসের সময় অবশ্যই নোট নিয়ে বসবা। তোমাদের কাছে প্রিন্ট আউট করা আছে না, যেভাবে আছে ওইভাবে দেখো। আমি যেটা বলবো সেটার সাথে ম্যাচিং করে নেবা। নেটের কারণে হয়তো বা তোমরা দেখতে পারো না, কোনো সমস্যা হইতেই পারে। দেখো, তোমার মেরিন হ্যাবিটেট দুই ধরনের আছে, প্লাজিক হ্যাবিটেট এবং ডিমার্সেল হ্যাবিটেট। এই হ্যাবিটেটের তোমার কি কি ফ্যাক্টর গুলো হচ্ছে তোমার ইনফ্লুয়েন্স করে ওয়েদার, এই মেরিন হ্যাবিটেটকে, সেগুলো আমাদের দেখতে হবে। টেম্পারেচার, সানলাইট হতে পারে, নিউট্রিয়েন্ট, তারপর স্যালাইনিটি, অ্যাসিডিটি, টার্বুলেন্স। তারপরে আমার মেরিন টোপোগ্রাফি। এখানে টোপোগ্রাফির ভিতর আমরা একটা ছবি দেখেছিলাম কালকে, এই দেখো অসেনিক ডিভিশন। সেখানে আমরা যদি দেখি প্লাজিক আছে, ন্যারিটিক, অসেনিক। অসেনিকের ভিতর আছে এপিপ্লাজিক, মেসোপ্লাজিক, বেথিপ্লাজিক। তারপরে অ্যাফোটিকে আছে তোমার অ্যাবাইসেল প্লাজিক, তারপরে হ্যাডাল প্লাজিক। এগুলো এই প্রতিটা ক্লাসি ডিভিশনের তোমার ক্লাসিফাই করবা। ক্লাসিফাই কি রকম হবে, তোমার কন্টিনেন্টাল শেলফ ক্লাসে এটার পুরো ডিটেলস বর্ণনা করবে। ঠিক আছে,
তোমরা ছবি অ্যাড করবা, দেখছো ছবি আছে স্ক্রিন শেয়ারে দেওয়ার পরও আমি কিন্তু দেখতে পাচ্ছ না মনে হয় ম্যাক্সিমাম। দেখতে পাচ্ছ কি তোমরা কন্টিনেন্টাল ছবি দিবা? দেখতে পাচ্ছ? জি ম্যাম ওকে, দেখতে পাচ্ছি। শেলফকে আরেকটা কি বলা হয়? ইনসুলার শেলফ। ঠিক আছে, এইটার ছবি দেখবা। ছবি যখন তোমাদের ডেফিনেশনে বলা হবে যে কন্টিনেন্টাল শেলফ, হোয়াট ইজ কন্টিনেন্টাল শেলফ, শুধু তুমি যদি এইটার একটাই কথা বলো যে আন্ডার ওয়াটার ল্যান্ডমাস হুইচ এক্সটেন্ডস ফ্রম দ্য কন্টিনেন্ট রেজাল্টিং ইন অ্যান এরিয়া অফ রিলেটিভলি শ্যালো ওয়াটার। শুধু এটুকু দিয়ে কিন্তু হবে না। যখন একটা এটা ডিপেন্ড করে মার্কিং এর উপর। যদি 0.5 থাকে ওকে, বাট যখন তোমার মার্ক দেখবা যে 2 মার্কস আছে, তখন এটাকে কি করতে হবে? ছবি দিতে হবে, ডেফিনেশনের সঙ্গে এর আরো যদি কোনো নাম থাকে বা এটার ক্যারেক্টারিস্টিক্স থাকে, এটার বিভিন্ন ক্লাসিফিকেশন থাকতে পারে, এগুলো সবগুলো অল্প করে টাচ করতে হবে। ঠিক আছে, মার্কের উপর ডিপেন্ড করে। তারপর ইন্টারটাইডাল জোন আছে। ইন্টারটাইডাল জোনটা কি? এই এরিয়াতে কি কি তোমার এনিমেলস থাকে এবং এটা এই এনিমেলস গুলোর ক্যারেক্টারিস্টিক্স কি। তাহলে এই এই এরিয়াটাতে তো হচ্ছে অনেক সময় ওয়াটার থাকে না, আবার অনেক সময় তোমার ওয়াটার এসে অনেক বিচে যে সব এনিমেল থাকে তাদের ওপর পানি অনেক স্পিডে এসে পড়ে। কিন্তু তার মানে এদের এই এনিমেল গুলোর ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, অন্য এনিমেলের সাথে কি সেম হবে কিনা। যেমন হইতে পারে, বলা যেতে পারে যেমন কি থাকে, কচ্ছপ থাকে অথবা স্নেল থাকে। আর এগুলোর শেল কি রকম হয়? অবশ্যই হার্ড হতে হবে। কারণ কি কারণে? সানলাইট পড়ে যখন হচ্ছে, পানি থাকে না, অনেক শক্ত থাকে, সানলাইট পড়ে। আবার যখন পানি এসে পড়ে সেটাও অনেক ওদের ওপর অনেক স্পিডে এসে পড়তেছে। সো যদি সফট হইতো তাহলে কি ওরা বেঁচে থাকতো? না, থাকতো না। সো এইগুলো তোমরা কম্পেয়ার করতে হবে। অর্থাৎ বটমের ভিতরের যে পানির এনিমেল আর ইন্টারটাইডাল জোনের যে এনিমেল, এদের মধ্যে ডিফারেন্স কি রকম হবে, তাদের অ্যাডাপ্টেবিলিটি কেমন, এগুলো তোমাদের পড়তে হবে এখান থেকে। রকি শোরস, রকি শোরে তোমার কি ধরনের এনিমেলস থাকে? মাড ফ্ল্যাটস, মাড ফ্ল্যাটস কি? ঠিক আছে, মাড ফ্ল্যাটস কি? কোস্টাল ওয়েটল্যান্ডস। এই ডিপ সি সিস্টেম, ডিপ সি সিস্টেম আমাদের আছে। এই তো 5 নাম্বার চ্যাপ্টার শেষ। আমাদের 6 নাম্বার চ্যাপ্টারে কি আছে? 6 নাম্বার আছে ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইস্টোরেজ সিস্টেম। এটাও আমরা ডিটেলস পড়াশোনা করেছি। ক্লাইমেট চেঞ্জের যে হিস্ট্রি আছে, ওয়ার্কিং গ্রুপস 3টা, এই প্যানেল গুলো পড়বা। আইপিসিসি কি, তারপরে ইফেক্ট অফ টেম্পারেচার, টেম্পারেচার ইনক্রিজ করার ফলে কি ইফেক্ট করছে ইস্টোরি ইকোসিস্টেমে। সি লেভেল রাইজ, সি লেভেল রাইজের ফলে কি হইলো, কিভাবে সি লেভেল রাইজটা হয় 2 ভাবে। ঠিক আছে, একটা হচ্ছে তোমার ওয়াটার লেভেল বাড়ার ফলে, আর একটা আছে তোমার ল্যান্ড সির যে বটম আছে, বটমের যে প্লেট ল্যান্ড সারফেস, এই ল্যান্ড সারফেস যদি আপ এন্ড ডাউন হয়, সেই ক্ষেত্রেও তোমার সি লেভেলটা রাইজ করে। একটা ওয়াটার রাইজ করতেছে এবং ল্যান্ড সারফেসটাও রাইজ করলে দুটা মিলায় আমাদের যেটা বৃদ্ধি পায় ওয়াটার লেভেলটা, সেটা এক ধরনের। আর একটা আছে
তোমার শুধু ওয়াটারের লেভেল বেড়ে যাওয়াটা। accelerated sea level rise and its effect. এখানে আমাদের সি লেভেল রাইজ হওয়ার ফলে কিভাবে ঈশ্বরী ওয়েটল্যান্ডটা এটা রেসপন্স করে তিনটা ওয়েতে। আমরা এটা পড়েছিলাম, তিনটা ওয়ে আছে। যদি সি লেভেল রাইজ ইনক্রিজ করে আমাদের ওয়েটল্যান্ড গুলো কিভাবে রেসপন্স করবে সেটা তোমরা পড়বা। চেঞ্জেস ইন স্টর্ম ফ্রিকোয়েন্সি এন্ড ইন্টেন্সিটি। তারপরে আছে ফ্রেশ ওয়াটার ইনপুট, সেডিমেন্ট ট্রান্সপোর্ট এন্ড নিউট্রিয়েন্ট ডেলিভারি। আমাদের ফ্রেশ ওয়াটার টেম্পারেচার ইনক্রিজ করা মানে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এই চেঞ্জ ইন প্রিসিপিটেশন, অর্থাৎ প্রিসিপিটেশন কি বৃদ্ধি হচ্ছে না কমছে, ক্লাইমেট চেঞ্জ হওয়ার ফলে আমাদের কি হচ্ছে প্রিসিপিটেশনের পরিমাণ বাড়ছে না কমছে। এই যে চেঞ্জ হওয়াটা এগুলো আমাদের সি ওয়াটারে কি ইফেক্ট ফেলছে। ইনপুট, ফ্রেশ ওয়াটার ইনপুট বলতে তোমার কি বলে যেটা স্যালাইনিটি নাই, তাই তো? একটা রিভার থেকে আসতে পারে আর একটা আসতে পারে প্রিসিপিটেশন, অর্থাৎ রেইন যেটা হয় আমাদের, রেইনের ওয়াটারে কোনো স্যালাইনিটি নাই, ঠিক আছে? সো এটা ফ্রেশ ওয়াটার। যখন এই ফ্রেশ ওয়াটার আমার মেরিন ওয়াটারে পড়বে অবশ্যই স্যালাইনিটি কমে যাবে। আবার প্রিসিপিটেশনটা হইলে স্যালাইনিটি কমে যাচ্ছে। আবার যখন তোমার আবার কি বলে এটা এভাপোরেশন, অনেক সান, আমাদের এখন কি অনেক টেম্পারেচার, যখন আমাদের অনেক বেশি হিট আসবে সান থেকে তখন কি হবে ওই ওয়াটার এভাপোরেটেড হয়ে যাবে সাগরের উপর থেকে বলো বা যে ওয়াটার ল্যান্ডে থাক সেখান থেকে এভাপোরেটেড হবে। এভাপোরেটেড হওয়ার ফলে কি হয় আমাদের নিচে যে অংশ থেকে যায় সেখানে স্যালাইনিটি থেকে যায়, আর এভাপোরেটেড যেটুকু হয় সেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার এভাপোরেটেড হয়ে যায়। সো এটা হচ্ছে তোমার ফ্রেশ ওয়াটার আউটপুট হয়ে যায় এভাপোরেশনের ফলে, তখন আবার স্যালাইনিটি বৃদ্ধি পায়। এই যে বিভিন্ন চেঞ্জ, এখানে আমরা একটা ছবি দেখেছিলাম যে স্যামনের ব্রিডিং বা লাইফ সাইকেলের ওপর কিভাবে ইফেক্ট ফেলে সি লেভেল রাইসের ফলে। এটা আমরা স্যামন যেমন আছে, আমরা এখানে তোমার কি আমাদের স্যামন না থাকলেও আমাদের কি আছে ইলিশ, তাই তো? আমাদের স্যামনটাই পড়বো, এখান থেকে আমরা আমাদের ইলিশের ইফেক্টটাও বুঝতে পারবো। ডেড জুন কি? গলফ ডেড জুন। তারপর কোস্টাল ফিশ অ্যান্ড ফিশারিজ। এই তো আমাদের এই চ্যাপ্টারটা এই পর্যন্ত। আর একটা আছে কি 7 নাম্বার চ্যাপ্টার। 7 নাম্বার চ্যাপ্টার আছে হিউম্যান ইম্প্যাক্টস। Human impacts and management of coastal and estuarine ecosystems. হিউম্যান ইম্প্যাক্টস এখানে আমাদের ইস্টুয়ারিতে যে ইফেক্ট ফেলে এটা আর কোনো অবকাশ নাই সন্দেহ করার। এখানে আমাদের হিউম্যান ইম্প্যাক্ট শুধু ইস্টুয়ারিতেই হয় না, হিউম্যান ইম্প্যাক্ট আমাদের ওয়াশেনেও আছে। ওয়াশেনে থেকে আমাদের ইস্টুয়ারিতেও ইফেক্টটা চলে আসে। সো এই হিউম্যান ইম্প্যাক্টসটাকে আমাদের ইস্টুয়ারিন ইকোসিস্টেমকে কিভাবে ইফেক্ট ফেলে সেটা আমরা এই চ্যাপ্টারে পড়ব। প্রথমেই আছে আমাদের তোমার ইনরিচমেন্ট। কয়েকটা ক্লাসিফাই করা হয় হিউম্যান ইম্প্যাক্টটাকে। তার মধ্যে প্রথমে আছে ইনরিচমেন্ট আছে, ফিজিক্যাল অল্টারেশন আছে, introduction of toxic materials, আর একটা আছে তোমার direct change in community structure.
ক্লাসিফিকেশন অফ হিউম্যান ইম্প্যাক্টস, এখানে তোমাদের 4 ধরনের আছে, যা হচ্ছে অলরেডি তোমরা জানো। এখন জাস্ট আমরা ওভারঅল আর কি একটু টাচ করে যাচ্ছি। ইনরিচমেন্ট হওয়ার জন্য তোমার ইনরিচমেন্ট যখন হয় তখন কি হয়, নিউট্রিয়েন্ট ইনরিচমেন্টকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আমার ওয়াটার বডিতে নিউট্রিয়েন্ট গুলো কোথায় থেকে আসতেছে, আপ স্ট্রিম থেকেও আসতেছে, ডাউন স্ট্রিম থেকেও আসতেছে, যার ফলে ওয়াটারটা নিউট্রিয়েন্ট অর্গানিক ম্যাটারটা এসে জমা হওয়াতে আমাদের ওয়াটারটা নিউট্রিয়েন্ট রিচ হয়ে যাচ্ছে। এই নিউট্রিয়েন্ট রিচ হওয়ার ফলে কি হয়, এখানে ইউট্রোফিকেশন হয়। ইউট্রোফিকেশন হওয়ার ফলে অনেক অ্যালকাল প্রোডাক্ট, অ্যালগি যেটা আছে আমাদের, অ্যালগি প্রডিউস হয়ে যায়। অ্যালগি প্রডিউস হইলে যেটাকে আমরা বলি হচ্ছে ব্লুমস। অনেক ফাইটোপ্লাঙ্কটন যখন গ্রো করে সেটাকে আমরা বলবো ব্লুমস। আর ইউট্রোফিকেশনটা কি, ইউট্রোফিকেশন এবং ব্লুমের ভিতর পার্থক্য কি, এটাও তোমাদের বুঝতে হবে। নিউট্রিয়েন্ট ইনরিচ হয়ে যাওয়ার ফলে আমাদের এই ওয়াটার বডিতে তখন ফাইটোপ্লাঙ্কটনের গ্রোথ অনেক বেশি হয়ে যায়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ব্লুমস। এর ইফেক্ট কি সেটাও পড়বো। অ্যাডিশন অফ এক্সেসিভ লেভেল অফ অর্গানিক ম্যাটার, এক্সেস পরিমাণে যদি অর্গানিক ম্যাটার থাকে তখন কি ইফেক্ট পড়ে। থার্মাল অ্যাডিশনসটা কি সেটা পড়বা। ফিজিক্যাল অল্টারেশনের ভিতর কি আছে, আমাদের আমরা জানি 2 ধরনের অল্টারেশন হতে পারে, একটা লোকাল অল্টারেশন আর একটা হচ্ছে আপস্ট্রিম অল্টারেশন। দুইটারই বর্ণনা দেওয়া আছে, সুন্দরভাবে বর্ণনা দিয়ে তোমাদের যেন বুঝতে সমস্যা না হয় এইভাবে বর্ণনা করা আছে তোমার নোটে, সেইভাবে তোমরা খাতাতে উপস্থাপন করবা এক্সাম্পল দিয়ে। টক্সিন আমরা জানি অনেক এগ্রিকালচারাল ফিল্ডে অনেক কেমিক্যাল ইউজ করা হয়, সেগুলো আমাদের ওয়াটার বডিতে চলে আসার ফলে সেখানে আমাদের মাছ বলো বা আদার্স অর্গানিজম আছে, তারা এই কেমিক্যাল গুলো অ্যাবজর্ব করে ফেলে। সেখান থেকে কি ইফেক্ট হইতে পারে এবং সেটা ফিউচারে হিউম্যান বডিতে চলে যাচ্ছে। আমাদের আছে তারপরে চেঞ্জ ইন বায়োটিক স্ট্রাকচার ডিউ টু হারভেস্ট অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ নিউ স্পিসিস। অর্থাৎ আমরা মনে করো একটা সোসাইটিতে আছি, সেখানে যদি অন্য আরেকটা ফ্যামিলি আসে বা আমাদের আরেকটা কমিউনিটি যদি ডেভেলপ হয়, সেখানে কি হবে, তার আমাদের অনেক কিছুর উপর ইফেক্ট পড়ে। যেমন মনে করো এই যে নতুন একটা রাস্তা তৈরি হইলো আমাদের লেডিস হলের পিছন দিয়ে, এই যে নতুন একটা ইন্ট্রোডিউস হইলো একটা জিনিস, এতে কি হচ্ছে, অনেক সুবিধা হচ্ছে, যেমন আমরা ইজিলি যাতায়াত করতে পারছি। কিন্তু এর অসুবিধা কি হইলো, আমাদের ওখানে কিছু ওয়াটার বডি ছিল, সেটা ভেঙে ফেলা হয়েছে বা জমাট করা হয়েছে, ফিল আপ করা হয়েছে ল্যান্ড দিয়ে। আদার্স পানি যাতায়াত করার জন্য এটা ব্যারিয়ার হয়ে গেল। আমাদের যে বৃষ্টির পানি হোক বা বাঁধ হইলে কি হয়, বৃষ্টির পানি এক পাশ থেকে আরেক পাশে যেতে পারছে না, সেই রকম মাছের হ্যাবিটেট চেঞ্জ হয়ে গেল। এই যে নতুন একটা কিছু হওয়াতে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, এর ফলে কি ইফেক্ট করছে, চেঞ্জেস ইন বায়োটিক স্ট্রাকচার বলা হচ্ছে। এটা বলতে তোমার যে ওয়াটার বডিতে একটা নতুন স্পিসিস আসলো, আসার ফলে ওই ওয়াটার বডির বিভিন্ন অর্গানিজম আছে এবং সেম স্পিসিস আছে, ওই স্পিসিস গুলোর মধ্যে কি স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে। কোস্টাল অ্যান্ড ইস্টুরাইন ম্যানেজমেন্ট, কিভাবে ম্যানেজমেন্ট করা যাবে এটাকে,
সেটা এখানে বর্ণনা করা আছে। ICZM কোস্টাল জোন ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড কোস্টাল জোন ম্যানেজমেন্ট আছে, আর হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ এন্ড এনার্জি স্কারসিটি, আর আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম আছে যেটা বলতে ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড ইকোলজিক্যাল ইকোনমিক্স। এগুলো কিন্তু ওইটার ভিতরে কিভাবে ম্যানেজ করা যায়, আর সাস্টেনেবল ম্যানেজমেন্ট, environmental sustainability and socio-economic development, এগুলো হচ্ছে তোমার ম্যানেজমেন্টের অংশ। ওকে, সো এটা আমাদের 7 নাম্বার চ্যাপ্টার হলো। আর আছে 8 নাম্বার চ্যাপ্টারে। 8 নাম্বার চ্যাপ্টারটা অনেক ছোট, এখানে জাস্ট 8 নাম্বার চ্যাপ্টার বলা আছে কি তোমাদের কাছে একটা ওয়ার্ল্ড জিওগ্রাফিক্যাল একটা পিডিএফ আছে, ওই পিডিএফ থেকে পড়াশোনা করবে। বিভিন্ন রিজন আর কি, ওই রিজনে কি কি এনিমেলস থাকে, এই তো তোমাদের আর কোনো কোশ্চেন আছে নাকি? ম্যাম মিডে কি কুইজ টাইপের কোনো কোশ্চেন থাকবে? কুইজ বলতে আমরা এক মার্কের থাকতে পারে, 1 মার্ক, যেগুলো হচ্ছে শর্ট নোট এরকম। কুইজ বলতে তোমরা যে একবারে বুঝছো ফিল ইন দা ব্ল্যাঙ্ক, বা কি বুঝাও কুইজ বলতে বলো? ম্যাম ওই যে ট্রু ফলস, ফিল ইন দ্য গ্যাপস, এগুলা কি থাকবে? না, এগুলো তো হয়ে গেছে তোমাদের কুইজে একবার, তাই না? এগুলো হবে না, ট্রু ফলস বা ফিল ইন দা গ্যাপ এগুলো হবে না, কিন্তু শর্ট নোট হইতে পারে। হ্যাঁ, 1 মার্ক বা 0.5 এগুলো এরকম একটা কোশ্চেনের সঙ্গে একটু করে শর্ট নোট হইতে পারে। বুঝতে পারছো? ওকে ম্যাম। আচ্ছা, এরপরে আমাদের আছে হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস, তাই না, ঈদের পরে? আচ্ছা, তোমাদের সবাই তো যেখানে আসে সেখানে ঈদ করবা, তাই না? কোথাও তো মুভ করতে হবে না। তোমাদের নোটগুলো কি তোমরা প্রিন্ট আউট করছো নাকি ল্যাপটপে পড়াশোনা করবা? ম্যাম প্রিন্ট আউট করে নিছি। চ্যাপ্টার তোমাদের কিছু না, তোমাদের এই 8 নাম্বার চ্যাপ্টার narrative zone, region, আচ্ছা, তোমরা অনেকে নেটে নাই না, ক্লাস করছো না, 46 জন আছো। তোমরা বাকিদেরকে মেসেজ দিয়ে দিও। হ্যাঁ,
তাহলে তোমাদের ক্লাস আজকে থেকেই তো আমাদের শেষ 3টা ক্লাসে আমাদের রিভিউ ক্লাস ছিল। আর ক্লাসে বোঝার মতো এমন কিছু আছে কিনা যেটা তোমরা বুঝতে পারছো না বা এরকম কিছু আছে? এরকম কোশ্চেন যদি থাকে আমাকে জানাও, তাহলে আমি চেষ্টা করবো তোমাদেরকে বুঝায় দেওয়ার জন্য। আর কি, তোমাদের ঈদ ভালোভাবে কাটুক। আজকে তো যেহেতু কত তারিখ, 13 তারিখ, 15 তারিখ থেকে তো বাস চলবে। তোমরা কি করতে চাও? মুভমেন্ট না করাটাই ভালো এই সময়ে। কালকে কতজন মারা গেছে বলতে পারবে? অনেক সিরিয়াস অবস্থা দেশের, কিন্তু তারপরেও আমরা ঈদের জন্য অনেকেই মুম্বাই মার্কেটিং করি। এই কুরবানি ঈদে কেনার জন্য প্যারেন্টসরা বলো বা গার্ডিয়ান যারা, তারা যাবে এবং তাদেরকে সচেতন করে দিও ভালোভাবে, মাস্ক পরে হাত মুখ ধুয়ে ভাবে যা, ঠিক আছে? যাতে তোমাদের ফ্যামিলিতে আর কারো এভাবে করোনা না আক্রান্ত হয়। আশা করব তোমাদের ঈদ ভালোভাবে কাটবে। ঈদের পরে আবার আমাদের দেখা হবে কিভাবে, ভার্চুয়ালি এইভাবে আবার দেখা হবে এবং কথা হবে। আচ্ছা, আমরা চাবো যে তোমরা এই ছুটির সময় খুব ভালো করে পড়াশোনা করো। অনেক লং ছুটি পাইছো যদিও, কিন্তু এখন যেহেতু পরীক্ষার ডেট চলে আসছে, এখন পরীক্ষার ডেট আসলে কিন্তু আমাদের পড়াশোনার মনোযোগটা আসে। এই সময়টুকুতে তোমরা পড়াশোনা করে নিও। আমাদের কবে ডেট আছে জানো? 2 তারিখ। 2 তারিখ না, 27 তারিখে তো ক্লাস, তাই না? আর মিড পরীক্ষা আছে কত তারিখ থেকে? ম্যাম 3 তারিখ থেকে। 3 তারিখ। তোমরা কি আছো? আমার কথা শুনতে পাচ্ছ? 3 তারিখ থেকে, তাই না? ম্যাম 3 তারিখ থেকে। জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, 3 তারিখ থেকে 9 তারিখ হচ্ছে মিড পরীক্ষা। 3 তারিখ থেকে 9 তারিখ হচ্ছে মিড পরীক্ষা। আর 27 থেকে 2 তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল ক্লাস। ওই সময় প্র্যাকটিক্যাল ক্লাসে শুধু আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল কি কি করব, আর তোমাদেরকে খাতা তৈরি করতে হবে। কি কি আমরা 27, 28, 29, 31 মাস না, এক সপ্তাহ ক্লাস আর কি প্র্যাকটিক্যালের। আমাদের প্র্যাকটিক্যালের খাতাগুলো তৈরি করতে হবে, আর কিছু হয়তো থাকবে যেগুলো স্পটিং স্পটিং এখানে দেখতে হবে। কিন্তু ছবিগুলো তৈরি করতে হবে। ছবি লাঙ্কন আছে, এই ছবি টবি তৈরি করে তোমাদের রেডি রাখতে হবে। তারপরে হবে আমাদের মিড পরীক্ষা এবং আবার ব্যবহারিক ক্লাস আসছে 18 তারিখ থেকে, ফাইনাল পরীক্ষা। ওকে, তোমরা ভালো থাকো, বেস্ট অফ লাক, ঈদ মোবারক। ঈদ ভালোভাবে কাটাও। মাংস জানো তো কিভাবে বন্টন করতে হয়? ঈদ ঈদের মোবারক মাংস। ম্যাম। হ্যাঁ, ঈদ মোবারক। আর আত্মীয় স্বজন যারা গরিব আছে তাদেরকে মাংস বন্টন করে দিও তো। মাংস শুধু নিজেরা খেও না, সবার মাঝে বিলি করো, বিলি করে তারপরে খেও। ওকে, গুড বাই, ভালো থেকো। আসসালামু আলাইকুম।